চলুন ফিরে যে আমাদের আজকের অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ হাবিবুল্লাহ তালুকদার রাস্কিনের কাছে। স্যার, আবারও ফিরে এলাম আপনার কাছে। ধন্যবাদ। দীর্ঘদিন ধরে এই সেক্টরটাই কাজ করছেন এবং আজকে আপনার সেক্টরটি নিয়ে আলোচনা করব, কেননা আজ স্তন ক্যান্সার সচেতনতা দিবস। পুরো অক্টোবর মাস জুড়েই স্তন ক্যান্সারকে নিয়ে নানান রকম অ্যাক্টিভিটি হয়ে থাকে এবং বাংলাদেশেও নানান আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। স্যার, শুরুতে জানতে চাই এই বছরের প্রতিপাদ্য নিয়ে এবং এই বছর দিবসটিকে ঘিরে আর কি কি আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। অক্টোবর মাসটাকে সারা পৃথিবীতে স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালন করা হয়। কোনো কোনো দেশে আবার একটা দিবসও পালন করে, আলাদা আলাদা, এটা কোনো নির্দিষ্ট নাই। আমরা 2013 সালে বেসরকারিভাবে বলা যায় বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম গঠন করি। কারণ এর আগে আমরা কিছু সংগঠন ছিলাম যারা কাজ করতাম স্তন ক্যান্সার নিয়ে আলাদা আলাদাভাবে। তো ভাবলাম যে ঠিক আছে, আমরা যদি এই কথাগুলো তো খুব জোরে সোরে বলা দরকার, সবার কাছে যাতে পৌঁছে, তাহলে একা একা যা বলি তো বললাম, তাহলে সবাই মিলে একসাথে কথা বললে কেমন হয়। তখন আমি একটু সবাইকে বললাম যে আসেন সব সংগঠনকে, এবং তখন বোধহয় 11টা বা 12টার সংগঠন ছিল আমাদের সাথে। ফোরাম গঠন করলাম এবং আমরা বললাম যে সারা মাস কাজ করি, সারা বছরও কাজ করি, কিন্তু একটা দিন একটু জোরে সোরে সবাই মিলে, তাহলে মনে হয় মানুষের কাছে কানে কথাটা খুব জোরে সোরে পৌঁছবে, সকলে মিলে বললে আসলে আওয়াজটা একটু জোরে হয়। রাইট। তো 10ই অক্টোবর আমরা ঠিক করলাম যে এই দিনটাকে বাংলাদেশে আমরা পালন করা শুরু করলাম। তো এখন তো 47টা সংগঠন আমাদের সাথে আছে, এর মধ্যে অনেক নারী সংগঠন আছে, ক্যান্সার বা বিভিন্ন স্বাস্থ্য নিয়ে কাজ করে এরকম সংগঠন আছে, এবং স্টুডেন্টদের আছে, সার্ভাইভারদের আছে। তো আমরা যেই কাজগুলো বাংলাদেশে হয় এই অক্টোবর মাসকে ঘিরে, যেমন এই সময়টাতে আমরা চেষ্টা করি যে যত বেশি মানুষের মধ্যে পৌঁছানো যায়। যত সংগঠন, আমরা বলি কি যে প্রত্যেকটা সংগঠন ইন্ডিভিজুয়ালি তারা কিছু কাজ করুক, তারা আর কম্বাইনলি কিছু কাজ করি। যেমন 10 তারিখে আজকে সারা দিনব্যাপী যে সমস্ত প্রোগ্রাম হচ্ছে একসাথে হচ্ছে, যেমন প্রতি বছর আমরা একটু সর্বশেষ পরিস্থিতিটা সবাইকে জানাই, একটা রাউন্ড টেবিল বৈঠকের মতো হয়, সমস্ত সংগঠন এবং আমাদের যারা স্বাস্থ্য নিয়ে যারা কাজ করে তারা থাকে। তো সেটা যেমন থাকে, তারপরে একটা খুব বেশ পপুলার বলা যায় একটা আমাদের একটা প্রোগ্রাম আছে, তার নাম গোলাপি সড়ক শোভাযাত্রা। মানে আমরা এটা যখন প্রথম শুরু করি একদম ব্যাপক সাড়া পড়ে। এবং এটা প্রথম হয়েছিল কবে স্যার? 2013 সালে বললাম। মানে তার আগে আমরা কাজ করতাম 4 সাল থেকে 5 সাল থেকে আলাদা আলাদা করে, কিন্তু একসাথে এই নামে আমরা শুরু করি 13 সালে 10ই অক্টোবর। তো এবং গোলাপি সড়ক শোভাযাত্রা ঢাকায় তখন হতো, এবং আমরা ওই ট্রাকে করে, খোলা ট্রাকে করে, আমাদের অনেক সিনিয়র টিচাররা বা অনেক সিনিয়র, যেমন আমার মনে এখন আমার এই মুহূর্তে মনে পড়ছে কাজী রোজি, একজন সাহিত্যিক, উনি ব্রেস্ট ক্যান্সার সার্ভাইভার ছিলেন, উনি এমপিও হয়েছিলেন, উনি মারা গেছেন। উনি ট্রাকের উপরে বসে আমাদের সাথে এই সারা শহর ঘুরে বেড়াইতেন, সবার মধ্যে এই লিফলেটগুলো বিতরণ করতেন আমরা। তো এইভাবে শুরু হয়, এটা একটা জনপ্রিয়, এখন সারা বাংলাদেশেই বলা যায় যে আমার জানা মতে গত বছর তো 40টার বেশি জেলায় এইটা পালন হয়েছে। এই বছর আমি আশা করছি যে এরকম আরও বেশি হয়তো জেলায় কাজ হবে, ইভেন উপজেলা পর্যায়েও হয়। এটা ছড়াই গেছে, পিঙ্ক রোড শো মানে গোলাপি সড়ক শোভাযাত্রা। আমরা গত 4 বছর, মানে কোভিডের আগের বছর আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা ঢাকায় আর মানে এই প্রোগ্রামটা বেশি করব না, প্রতীকীভাবে করব। যেমন আজকেও যেমন মূল আলোচনার পর একটা প্রতীকী প্রোগ্রাম আছে, কিন্তু মূলটা আমরা সরাই নিয়ে গেছি ঢাকার বাইরে, কারণ ঢাকা কেন্দ্রিক অনেকেই প্রোগ্রাম হাতে নেই করি আমরা। এবং বলা হয়ে থাকে স্যার যে যারা শহরে বসবাস করছেন বা নগরের সাথে যাদের সম্পৃক্ততা বেশি, তারা কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে কোনো না কোনোভাবে অবহিত হতে পারেন, কিন্তু আমরা তৃণমূলে গেলে আসলে দেখতে পাই যে তারা অনেকটা অন্ধকারে নিমজ্জিত। না, ঠিক বলছেন আপনি, যে কারণ অ্যাক্সেস টু ইনফরমেশন যদি আমরা বলি, কোনো না কোনোভাবে শিক্ষিত যারা পুরুষ মহিলা, আবার বলে নিচ্ছি যে এটা শুধু নারীদের জন্য নয়, কিন্তু নারী পুরুষ সবারই সচেতন হওয়া দরকার আছে, কেন সেটা পরবর্তী আলোচনায় আরও ক্লিয়ার হবে। আমি শুধু বলছি যে ঢাকার বাইরে আমরা যাওয়া শুরু করলাম কোভিডের ঠিক আগের বছর। আমরা 4 দিন একটা বাস নিয়ে, আমরা একটা বিরাট টিম নিয়ে, আমাদের ডাক্তার থেকে শুরু, মানে সাথে থাকে নার্স থাকে, টিম থাকে, সাথে আমাদের ভলান্টিয়াররা থাকে, সার্ভাইভাররা থাকে। এই এক একটা জেলা উপজেলা যে রাস্তায় পড়ে, খুব জানতে ইচ্ছে করছে স্যার, প্রত্যন্ত অঞ্চলগুলোর মধ্যে কোন কোন জায়গায় আপনাদের যাবার সুযোগ হয়েছিল? ওই এই ট্যুরে এমনি অন্যান্য তো আমি 58 জেলায় বাংলাদেশে আমি এই পর্যন্ত ক্যান্সার নিয়ে প্রোগ্রাম আয়োজন করার সৌভাগ্য হয়েছে। কিন্তু এই পার্টিকুলার প্রোগ্রামে প্রথম বছর আমরা উত্তরবঙ্গে গেলাম, 24টা জেলা কভার করলাম 4.5 দিনে।
4.5 দিনে, এবং বেশ সারা পড়ে গেল। এই লিফলেটটা যখন আমরা বিতরণ করি, পথসভা করি, কথা বলি, মানুষজন আমাদের কাছে ছুটে আসে, অনেক রুগী, আবার আমাদের সাথে টিম থাকে, হয়তো 1 ঘন্টার সময় পেলেও কিছু রুগী ওখানে আমরা দেখার চেষ্টা করি। তো যাই হোক, তারপরের বছর কোভিডের কারণে আমরা পারলাম না। কোভিডের পরে আমরা আবার করলাম যে এবার পদ্মা সেতু হওয়ার পরে আমরা বললাম যে তাহলে আমরা দক্ষিণবঙ্গে যাব। ওইবার আমরা 13টা জেলা কাভার করি। পরের বছর মানে গত বছর আমরা যাই বৃহত্তর ময়মনসিংহের 6টা জেলা এবং অনেকগুলো উপজেলা। আর এই বছর ইনশাল্লাহ আমাদের যেটা পরিকল্পনা আছে, যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি সব কিছু যদি আমাদের পারমিট করে, এবারের প্রোগ্রামটা হবে টেকনাফ থেকে তেঁতুলিয়া। 28 তারিখে সকালবেলা টেকনাফ থেকে শুরু হবে, 31 তারিখে এই মানে তেঁতুলিয়া, পঞ্চগড়ের যে তেঁতুলিয়াতে গিয়ে শেষ হবে। এর আগে পিছিয়ে যাওয়া আসা আরও 2 দিন লাগবে। 5 দিনের ট্যুর, আল্লাহ তাআলা যদি আমাদের সবাইকে যদি সুযোগ দেয়, আমরা এই কাজটা করব এবং চলার পথে অনেক জায়গায়। এটা হয় কি যে এটা ঠিক আনুষ্ঠানিকতা না, এটা কিন্তু মানুষের মধ্যে যে এলাকাগুলোতে কোনো দিনই ক্যান্সার নিয়ে, ব্রেস্ট ক্যান্সার নিয়ে কোনো সভা সেমিনার বা এটা হয় নাই, আমাদের এই প্রোগ্রামের উসিলায় দেখা যাচ্ছে ওই যে মানুষগুলো। সেই জন্য আমরা এটা অনেকে মনে করি আমরা কি এটাকে চাকচিক্যের জন্য করি, নেভার। এটা হলো যে কত বেশি মানুষের কাছে পৌঁছানো যায়। আরেকটা জিনিস হয় যে আমাদের বেশ কয়েকটা প্রতিষ্ঠানে সারা মাসব্যাপী ফ্রি স্ক্রিনিং, যেটাকে আমরা বলি, মানে প্রাথমিক চেক আপ। একজনের ক্যান্সারের কোনো লক্ষণ ফুটে ওঠে নাই বা ধরা পড়ে নাই, দেখা যায় নাই, কিন্তু তার মধ্যে ঝুঁকি আছে, মানে অনেকগুলো ঝুঁকি আছে স্তন ক্যান্সারের, সেগুলি 1-2টা যদি কারো থাকে, আমরা বলি যে আপনারা লক্ষণ দেখা দেওয়ার জন্য আপনার অপেক্ষা করার দরকার নাই। আপনি এই ঝুঁকিগুলো থাকলে বছরে একবার তো অবশ্যই, কিন্তু পারলে প্রতি মাসে একবার নিজের ব্রেস্ট এক্সামিন করবেন। লালমাটিয়াতে আমাদের যে ব্রেস্ট ক্যান্সার ফোরাম এবং কমিউনিটি অনকোলজি সেন্টার নামে আরেকটা প্রতিষ্ঠান যৌথভাবে এটা করে আসতেছে গত 7 বছর যাবৎ, এবং আরও কিছু জায়গায় করি, এবং আমরা বিভিন্ন জায়গায় ক্যাম্প করি। কেউ যদি আমাদের ডাকে, আমরা কিন্তু আমাদের এই সাপোর্টটা দিই, রিসোর্স পারসন, বক্তা দিয়ে, ডাক্তার দিয়ে, সিস্টার দিয়ে। স্যার, স্ক্রিনিংয়ের যে বিষয়টা আপনি বলছিলেন যে বাংলাদেশে অক্টোবর মাস এলেই বিভিন্ন হাসপাতালে, সরকারি বা বেসরকারি হাসপাতালগুলোতে স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়, কিন্তু এরকম অনেক রোগী থাকেন যাদের আসলে স্ক্রিনিং করার পরেও, রোগ ধরা পড়ার পরেও আসলে স্তন ক্যান্সারের চিকিৎসা চালিয়ে নেওয়াটা সহজভাবে তারা করতে পারেন না, তাদের সামর্থ্য হয়তো বা কুলাচ্ছে না বা সুযোগ সুবিধা হচ্ছে না। সেক্ষেত্রে আপনারা একটা অনন্য উদ্যোগ নিয়েছেন, অনেকটা ফ্রি বলা যায়, ফ্রি সার্ভিস দিচ্ছেন, চিকিৎসা করাচ্ছেন, অপারেশন করছেন। এই বিষয়টা নিয়ে একটু জানতে চাই স্যার, যে যারা ভুক্তভোগী আছেন, যারা স্তন ক্যান্সার আক্রান্ত আছেন, তারা আসলে কিভাবে এই সুযোগটা পেতে পারে? চিকিৎসা করতে অনেক পরিবার নিঃস্ব হয়ে যায়, যারা হয়তো ঠিক দারিদ্র্য সীমার উপরেই ছিলেন, ক্যান্সারের চিকিৎসা করতে গিয়ে তারা দারিদ্র্য সীমার নিচে চলে যান। কারণ যে আমাদের সরকারি হাসপাতালে যারা যান তারা কিন্তু খুব কম খরচে সেবাটা নিতে পারেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে পরিমাণ রোগী, সেই তুলনায় আমাদের সরকারি হাসপাতালগুলোতে, আমি নিজেও সরকারিতে ক্যান্সার ইনস্টিটিউটে 30 বছর কাজ করেছি, আমি জানি যে পরিস্থিতিটা কত এখানে। তারপরে আবার যে রেডিওথেরাপির মেশিন 6টার মধ্যে 5টা নষ্ট এই মুহূর্তে, আমার জানা মতে, তাহলে কীভাবে হবে? তো অপারেশনের একটা লম্বা সিরিয়াল, টাকাও প্রাইভেটে গেলে আবার অনেক টাকা লাগে। এই জন্যই আমরা এবার একটা উদ্যোগ নিয়েছি, সেটা হলো যে আমরা প্রথমত, আমি তো এখন গণস্বাস্থ্য নগর হাসপাতালে একটা ক্যান্সার প্রজেক্ট নেওয়া হয়েছে, সেখানে আমি কাজ করি। সেখানেই আমরা উদ্যোগ নিলাম যে আমরা এখানে কত কম খরচে ক্যান্সারের অপারেশন করা যায়। তো 1.5 লাখ 2 লাখ টাকার নিচে তো কোনো ক্লিনিকে হয় না। আমরা এখানে শুরু করলাম যে অপারেশনের সর্বোচ্চ খরচ হবে 65,000 টাকা। আবার ওই যে স্বাস্থ্য বিমা, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী একটা অসাধারণ কাজ করে গেছে, বিমা সিস্টেম করে গেছে, রোগীর আর্থিক অবস্থা অনুযায়ী তার খরচটা নির্ধারণ হবে। তো সর্বনিম্ন হলো 30,000 টাকা। তো আমরা এই ফোরাম থেকে একটা সিদ্ধান্ত নিলাম যে এই 30,000 যারা না দিতে পারবে, তারা কি অপারেশন করতে পারবে না? তখন আমরা একটা প্রোগ্রাম নিলাম যে রোগী মাত্র 5,000 টাকা পে করবে, মানে প্রতি কি খরচ, অর্থাৎ 5,000 টাকা মাত্র রোগী খরচ করবে, যারা 30,000 টাকা দেওয়ার সামর্থ্য নাই। বাকি 25,000 টাকা আমাদের এই সংগঠন থেকে, প্রথমে বললাম আমরা 15 জনকে ফ্রি করব, তারপর আমরা টার্গেট দিলাম 50 জন। আমাদের হাতে এখন 58 জন রোগীকে সাপোর্ট দেওয়ার কমিটমেন্ট এবং সাহায্য আমাদের কাছে অলরেডি আমাদের কাছে আছে। আজকে পর্যন্ত আমার ধারণা 5টার মতো অপারেশন এ পর্যন্ত হয়েছে, কিন্তু আমাদের দরকার হলো যাদের সত্যিকারের প্রয়োজন, মানে আর্থিক অবস্থা খারাপ, তার অপারেশনটা দরকার, এইরকম রোগী সারা দেশ থেকে খুঁজে বের করতে। আপনার অনুষ্ঠানের মাধ্যমে
আমি এই সুযোগটা নিচ্ছি। দেশবাসীর কাছে বলবো, আপনার এলাকায় যদি স্তন ক্যান্সারের কোনো রোগী থাকে, তার অপারেশন দরকার, টাকার অভাবে করতে পারছেন না, দয়া করে আমাদের কাছে পাঠান। সেটা গণস্বাস্থ্যনগর হাসপাতালে যেহেতু আমরা এই অপারেশনটা করতেছি, কিন্তু আমরা সহযোগিতা করতেছি ব্রেস্ট ক্যান্সার ফোরাম থেকে। আপনারা যে কোনোভাবে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বলতে পারি এখন আমাদের 100 জনের টার্গেট, যে আমরা আশা করি 100 জন রোগীকে অন্তত আমরা এই খরচটা আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ। স্যার, এই যে আপনি দীর্ঘদিন ধরে ব্রেস্ট ক্যান্সার নিয়ে কাজ করছেন, চিকিৎসা দিচ্ছেন, সচেতনতা করছেন এবং তার ফলাফলে আপনি ইতোমধ্যে গোলাপী মানব হিসেবে পরিচিত তো হয়েছেনই এবং একটা আলাদা করে সম্মাননাও আপনি অর্জন করেছেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি থেকে, ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ থেকে, এবং তার সাথে আরও বেশ কিছু সংগঠনেরও সম্পৃক্ততা রয়েছে। এই বিষয়টা নিয়ে একটু জানতে চাই এবং সে সাথে আপনাকে অভিনন্দন জানাতে চাই। আমি যে সারা অক্টোবর মাস তো বটেই, সারা বছরে যে গোলাপি ড্রেস পরি বা ব্রেস্ট ক্যান্সার নিয়ে কথা বলি, পিঙ্ক রিবনের কথা বলি, এমনি আমার এমনিতেই তো সবাই বলতো যে গোলাপি, কিন্তু এইবার যেটা ওরা অর্থাৎ ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ একটা রেজিস্টার অর্গানাইজেশনে অনেক কাজ করে ক্যান্সার নিয়ে, এবং মূলত আমার ভালো লাগে এই কারণে যে এদের মেম্বাররা বেশিরভাগই হলো স্কাউট এবং গার্লস গাইডের তরুণ তরুণীরা। তো ওরা যখন আমাকে বললো যে স্যার আমরা এবার অক্টোবর মাসের প্রোগ্রামে এইটা রাখতে চাই আপনাকে, আমি তো খুবই বিব্রত, খুবই লজ্জিত, কারণ এটা তো আসলে কোনো বড় কিছু না, এটা তো আমাদের দায়িত্ব কাজটা করা নিয়ে। আমি যদি ক্যান্সার নিয়ে কাজ করি, ক্যান্সার সচেতনতা বাংলাদেশের নারীদের ক্যান্সারগুলো নিয়ে আলাদা করে কাজ করি, এই কারণে যে আমাদের নারীরা অনেকটাই অবহেলিত এবং তারা নিজেরাও একটু অনেকটা অসচেতন থাকেন নিজের প্রতি, যার জন্য আমি ভাবলাম যে নারীদের ক্যান্সার নিয়ে কাজ করবো। কিন্তু এর প্রতিদান তো আমি পেয়ে গেছি, কারণ বাংলাদেশের নারী সংগঠনগুলো বলি বা যেখানেই যাই, নারীদের, আমার ধরেন 30 বছরের বড় এরকম অনেক কি বলবো, খুব গুণী মানুষ, গুণী নারী যারা, তারা আমাকে যেভাবে বলে, যেভাবে আমার তো এটা এতটা প্রাপ্য আমি না। তারপরে আবার এরা এই আনুষ্ঠানিকতা করতে গেলে আমি খুবই লজ্জিত। এরা আমাকে বললো যে এটা আমাদের সবার জন্য একটা বড় প্রাপ্তির জায়গা। স্যার, আরেকটু বিষয় আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনাকে আমরা আজকে আমাদের আয়োজনে পেয়েছি। স্তন ক্যান্সার বলতে আমাদের সমাজে অনেকে ধারণা করেন যে এটা শুধুমাত্র নারীদেরই হয়, এবং পুরুষদের ক্ষেত্রে এটা নিয়ে আমরা খুব বেশি আশঙ্কা করি না, বা অনেক ক্ষেত্রে পুরুষদের যদি এরকম কোনো জটিলতা থেকেও থাকে সেটা স্ক্রিনিংয়েও কখনো আসে না, কেননা তারা কখনো এটা ভাবতেও পারে না, এই অসুখটা নিয়ে তারা কখনো ডাক্তারের কাছে যায়ও না। আপনার কাছে একটু জানতে চাই স্যার, যে নারীদের পাশাপাশি পুরুষদেরও কি স্তন ক্যান্সারের ঝুঁকি আছে কিনা, বা তাদের আক্রান্ত হবার হারটাও বা কিরকম? প্রথমত এইটা অনেকেই আগে জানতো না, আমার মনে হয় এখন আমরা বলা শুরু করেছি, সবাই জানে যে পুরুষদেরও স্তন ক্যান্সার হয়, যেহেতু গঠন বা বিভিন্ন কারণে যে একটু এটার পার্থক্য আছে নারীদের সাথে, ঝুঁকিটাও কম। এক্ষেত্রে কি শুধুমাত্র প্রাপ্তবয়স্ক পুরুষরা এবং পুরুষরা আক্রান্ত হয়, নাকি শিশুদের ক্ষেত্রেও এটা হওয়ার? না, শিশুদের ক্ষেত্রে খুব রেয়ার, যেমন নারীদের বেলায়ও তো স্তন ক্যান্সার খুব অল্প বয়সে কম হয়, হয় না আমি তা বলবো না, বাট কম হয়। সাধারণত একটা বছর, যেমন পশ্চিমা বিশ্বে বলে 50-এর পরে সব থেকে বেশি হয়, কিন্তু কোনো একটা কারণে, আবহাওয়া বা জলবায়ুর কারণে হইতে পারে, বা লাইফস্টাইলের কারণে আমাদের দেশে 35-এর পরেই দেখা যাচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে, 35 থেকে শুরু হয়ে যায়। তো তার আগেও হয়, পুরুষদেরও বেলায়ও তাই, একটু প্রাপ্তবয়স্ক হওয়ার পরেই যেমন ঝুঁকিটা বেশি থাকে, তবে কাউকে গ্যারান্টি দেওয়া যাবে না যে তার হবে না। তো পুরুষদেরও হয়, তবে ওই যে বললাম যে একজন নারীর মধ্যে যদি ঝুঁকি থাকে 100, তাহলে একজন পুরুষের মধ্যে ঝুঁকিটা হলো 1, 100 গুণ বেশি নারীদের মধ্যে, কিন্তু পুরুষদেরও হতে পারে। অনেক ধন্যবাদ স্যার, আজকের আলোচনায় আপনার কাছ থেকে অনেক কিছু আমরা জানতে পেরেছি। আমরা আশা করব যে আজকের আলোচনা থেকে আমাদের দর্শকরা অবশ্যই উপকৃত হবেন এবং সেই সাথে তারা সচেতন হবেন স্তন ক্যান্সার নিয়ে। নিজেরা যেমন সচেতন হবে, তেমনি তারা সচেতনতা ছড়িয়েও দেবে আশেপাশে। সবশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে যদি বলার থাকে। 2013 সালে যখন আমরা প্রথম শুরু করলাম এই দিবসটা উদযাপন করার, তখন আমাদের মিডিয়া পার্টনার ছিল বাংলা ভিশন, এবং বাংলা ভিশন আমাদের 3টা প্রোগ্রাম, এই ডেডিকেটেড প্রোগ্রাম ছিল শুধু এই ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস ডে এবং অ্যাওয়ারনেসের উপর। আমি সবাইকে যদি না বলি তাহলে অকৃতজ্ঞতা হয়ে যাবে, নাম্বার 1। 2 নম্বর হলো, আমি জনগণের উদ্দেশ্যে বলতে চাই যে, এবং শুধু যে আমি নারীদের উদ্দেশ্যে বলছি তা না, নারীদের উদ্দেশ্যে একটা কথা, যে আপনারা নিজের প্রতি অত্যন্ত যত্নবান হন। আপনারা মেয়েরা সাধারণত কী করে, আমাদের পরিবারের সবার সমস্ত সুখ দুঃখ চাহিদা পূরণের পরে যদি নিজের দিকে একটু নজর দেওয়ার সুযোগ হয়,
এইটা না করে আপনারা একটু নিজের শরীরের প্রতি যত্ন হন, মাসে একবার নিজের স্তনটা পরীক্ষা করেন। আমাদের এগুলো প্রচুর, এগুলো আমরা ডিস্ট্রিবিউট করি যে কিভাবে নিজের স্তন পরীক্ষা করা যায়, মাসে একবার করবে এবং বছরে একবার অন্তত একজন পাশ করা ডাক্তারকে দিয়ে দেখান। এবং পুরুষদের উদ্দেশ্যে বলবো যে এই কাজটার দায়িত্ব শুধু নারীদের না, কারণ আপনার প্রত্যেকটা পুরুষের ঘরে মা আছে অথবা বোন আছে বা স্ত্রী আছে, কন্যা আছে, তাদের যে একটা জড়তা, যে তার একটু সমস্যা থাকলে হয়তো বাবাকে বলবো, ভাইকে বলবো, লজ্জার বিষয় না এটা। আমি মনে করি প্রতিটা পুরুষ সদস্যের দায়িত্ব হলো যিনি জানতে পারবেন এই বিষয়টা, উনি যেন ওনার পরিবারের ওই নারী সদস্য, তার মেয়ে বা যাই হোক না কেন, তার ওই জড়তাটা ভাঙা। তোমাদের যদি এরকম কোনো প্রবলেম হয়, এটা কিন্তু বলবা, আমাকে বলবা বা আমাদেরকে বলবা, বা অন্তত এটা লজ্জার কোনো কিছু নাই। এটা যদি তত তাড়াতাড়ি আমি ডাক্তারের কাছে যাব, তত তাড়াতাড়ি হয় দুশ্চিন্তামুক্ত হব, এটা হয়তো কিছুই না। আর যদি হয়ও চিকিৎসায় সুস্থ হওয়ার সম্ভাবনা, স্তন ক্যান্সার যদি প্রাথমিক অবস্থায় ধরা পড়ে, পুরোপুরি সঠিক চিকিৎসা, পুরোপুরি চিকিৎসাটা হয়, শতকরা 95% রোগী ভালো হয়ে যেতে পারে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আমাদের আজকের আয়োজনে আমাদের আলোচনা অংশগ্রহণ করার জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @banglavision.tv। মার্কিন লেখক লুইস লামারের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, জ্ঞানীরা জেতার জন্য যুদ্ধ করেন, আর বোকা তারা যারা যুদ্ধে হেরে গেলে কি করবেন তা নিয়ে কোনো পরিকল্পনাই করেন না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আচ্ছা, একটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।